আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বায়ান বাংলা ইন্টেন্সিভ ওয়ানের দ্বিতীয় ক্লাস। তো আমরা যেহেতু সময় সীমিত, তাই আমরা সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে চলে যাই। তো আমি গতকালকে কিছুটা বলা শুরু করেছিলাম, আজকে সেটা 1 মিনিটের মতো আবার একটু রিভিউ করে তারপর আমরা নতুন পড়ার দিকে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি মনে আছে কালকে আমি 3 ধরনের আরবির কথা বলেছিলাম? এখানে স্ক্রিনেও দেখা যাচ্ছে। আঞ্চলিক আরবি, ফুসহা আরবি, আর পুরানো আরবি। তো ফুসহা আরবি, আঞ্চলিক আরবি, আরবির ব্যাপারে আমি বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম আমাদের বাংলাদেশের বিভিন্ন বিভাগের ব্যাপারে। বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন বাংলায় কথা বলে, যেটা আমরা স্কুল কলেজের বই খাতায় দেখি না। সেটা আঞ্চলিক আরবি। ফুসহা আরবি যেটা আমরা খবরে শুনি বা সংবাদপত্রে পড়ি, অথবা স্কুল কলেজের বই খাতায় যে আরবিগুলো আমরা দেখতে পাই সেটা ফুসহা। আর পুরানো আরবি আমাদের কোরআনের আরবি, যেটাই আমরা মূলত এখন শিখবো। তো এখন আমরা সামনে যাই ইনশাল্লাহ। এখান থেকে আমাদের মূল পড়া শুরু। তো আমার স্ক্রিন সবাই আশা করি দেখতে পাচ্ছেন। তো আরবি ভাষাতে 3 ধরনের শব্দ আছে, এটা স্ক্রিনে লেখা আছে। 3টা ধরনের শব্দ আছে। তো 3 ধরনের শব্দ আছে বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি কোরআনের কোনো একটা পাতা খোলেন এবং কোনো একটা শব্দ নেন, অথবা আমি যদি কোনো একটা সূরার কথা বলি, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা শুরু করি আলহামদু আলহামদু দিয়ে, তাই তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদু একটা শব্দ। এখন আলহামদু শব্দটা আপনার এই 3টা শব্দের মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে? 3টা শব্দ কি কি আমি আগে একটু বলি, নামগুলো একটু বলি, নামগুলোতে আমরা আগে একটু অভ্যস্ত হই। প্রথমটা আমাদের ইসম, 2 নাম্বারটা ফেআল, 3 নাম্বারটা হার। ঠিক আছে, আপনারা যারা শুনছেন তারা মিউট থাকা অবস্থায় নামগুলো একটু উচ্চারণ করুন, তাহলে আপনাদের অভ্যাস হয়ে যাবে। কারণ এই নামগুলা কিন্তু আরবিতেই, আমরা এটা পুরা কোর্সে কিন্তু আরবিতেই ব্যবহার করবো, এটা কিন্তু আমরা কোনো বাংলা অনুবাদ ব্যবহার করবো না। ঠিক আছে? তো ইসম, ফেআল, আর হার। ঠিক আছে? حرف হ্যাঁ, حرف ইসম, ফেআল, হার। আচ্ছা, এই 3টাই শব্দ আরবি ভাষাতে, এই 3টাই ধরনের শব্দ, এর বাইরে কিছু নাই। অর্থাৎ ওই যে আমি বললাম যে আলহামদু শব্দটা যদি আমি নেই, তাইলে আলহামদু শব্দটা হয় একটা ইসম হবে, না হলে একটা ফেআইল হবে, না হলে একটা হার্ফ হবে। এর বাইরে আর কিছু হওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে ইসম কি, ফেআইল কি, হার্ফ কি, এবার আমরা এটা আস্তে আস্তে দেখা শুরু করি। প্রথমে 3টা শব্দ, ইসম, ফেআইল, হার্ফ। এখন এই 3টার মধ্যে আপনার হার্ফ যেটা, সেটা সবচেয়ে ছোট পড়া বলতে পারেন, কম সময় লাগে শিখতে। ফেয়ারওয়েলটা শিখতে তার তুলনায় একটু বেশি সময় লাগে, হারফের তুলনায় একটু বেশি সময় লাগে। আর ইসমটা শিখতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে, এটা সবচেয়ে বড় টপিক বলা যায়। তো এখন আগে আমি প্রত্যেকটা সংজ্ঞা দিব যে কোনটা কি, আপনি এই 3টা শব্দ বলতে আসলে কি বুঝেন। এবং সংজ্ঞা দেয়া শুরু করব আমি ছোট থেকে বড়র দিকে, সহজ থেকে কঠিনের দিকে আস্তে আস্তে আমি সংজ্ঞা দেয়া শুরু করব। তার মানে প্রথমে আমি সংজ্ঞা দিব হার্ফের, মানে হার্ফ কি এটা আমরা এখন জানবো। আচ্ছা, হার্ফ এমন কোন শব্দ যেটার আগে বা পরে যদি অন্য কোনো শব্দ আপনি যোগ না করেন, তাহলে ওই শব্দটা নিজে নিজে আপনাকে কোনো অর্থ দিতে পারে না। ঠিক আছে? আমি আবার বলি, হার্ফ এমন কোন শব্দ যেটার সাথে যদি আপনি অন্য কোনো শব্দ যোগ না করেন, অন্য কোনো শব্দ যোগ করে যদি কথাগুলো না বলেন, তাহলে আপনি কোনো অর্থ তৈরি করতে পারবেন না। যেমন আমি যদি উদাহরণ দেই, ধরুন আমি যদি বলি থেকে। ঠিক আছে, আগে পরে কিচ্ছু বললাম না, বললাম থেকে। তারপরে ধরুন আমি যদি বলি হতে, অথবা উপরে, বা মধ্যে, বা ধরুন আহ এই কয়টাই আপাতত আমার মাথায় আসতেছে, তো এই কয়টাই আমি বললাম।
তো এই যে শব্দগুলো আমি কিন্তু আগে পরে কিচ্ছু বলিনি। ধরুন আপনি আছেন, বসে আছেন, তো আমি হঠাৎ করে এসে আপনাকে বললাম যে থেকে, আগে পরে কিচ্ছু বললাম না, আপনিও কিছু বলেন নাই, আপনি বসে আছেন, আমি হঠাৎ করে আসলাম, এসে বললাম যে থেকে, অথবা বললাম হতে বা মধ্যে, এ ধরনের কিছু একটা। তো আপনি কিন্তু আমার এই একটা শব্দ বলা থেকে কোনো কিছুই বুঝতে পারলেন না। এখান থেকে কিন্তু কোনো অর্থই আপনি বের করে আনতে পারলেন না, কারণ আমি আগে পরে কোনো শব্দই যোগ করিনি। ঠিক আছে, তাহলে হার্ফ হচ্ছে এমন শব্দ যেগুলা আপনি যদি এটার সাথে কোনো শব্দ যোগ না করেন, তাহলে আপনি এটা দিয়ে কিছুই বুঝাতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, তো হার্ফ কি বোঝা গেছে? জি আপু। আচ্ছা, তো আপনাদের আপনাদের থেকে একটু শুনি তাহলে হার্ফের ব্যাপারে, যে হার্ফ, আপনারা দুই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করুন। আমার বাইরে আপনাদের মাথায় নিশ্চয়ই আরো অনেক উদাহরণ আসতেছে। যেমন আমি যেগুলো বললাম, হতে, থেকে, এগুলার বাইরে যদি আপনাদের মাথায় কিছু আসে বাংলাতে, কি হতে পারে? ভেতরে হতে পারে, মধ্যে হতে পারে, তারপরে আপনার ওপরে তো বললাম, দিকে। দিকে, এক্স্যাক্টলি, ভেরি গুড, দিকে। হ্যাঁ, কিন্তু। কিন্তু, হ্যাঁ, এগুলা। আচ্ছা, আহ তো এই শব্দগুলা হচ্ছে হার্ফ। ঠিক আছে, হার্ফ আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, তারপরে তাহলে আমি আবার 2 নম্বরের দিকে যাই। তো 2 নম্বর হচ্ছে আমাদের ফেয়ার। ফেয়ার হচ্ছে এমন শব্দ যেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে, ফেয়ার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কালে কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ ফেয়ার এমন কোনো শব্দ যেটার সাথে আপনার সময়ের একটা সম্পর্ক থাকবে। ঠিক আছে, হয় অতীতে হবে, না হলে হচ্ছে আপনার বর্তমানে হবে, না হলে হচ্ছে ভবিষ্যতে হবে। তো এবং ফেয়ারকে তাহলে আমি ক্রিয়া কেন বলতেছি না সহজ বাংলায়? কারণ ফেয়াল হচ্ছে আপনার বাংলায় যে ক্রিয়া বলতে আমরা যেটা বুঝি তার থেকে আরেকটু বেশি, যেটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ দেখবো আস্তে আস্তে। তো ফেয়ালের সোজা বাংলায় সংজ্ঞা হচ্ছে এমন কোন শব্দ যেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো একটা কাজ করা বোঝায়। যেমন আমি যদি উদাহরণ দেই, আমি যদি বলি খেলছিল, বা পড়াচ্ছিল, বা খাচ্ছি, বা যাব, এই যে শব্দগুলা দেখুন, এই প্রত্যেকটা শব্দই কিন্তু কোনো একটা সময়ের সাথে সম্পর্কিত এবং একটা কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই শব্দগুলা হচ্ছে আপনার ফেয়াল। খুব সোজা সংজ্ঞা ফেয়ালের। তো ইসলামে যাওয়ার আগে আমরা ফেয়ালের হচ্ছে কয়েকটা উদাহরণ দেখি, যে আপনারা হচ্ছে, খুবই সহজ আসলে এটা, তারপরও আমি কয়েকটা উদাহরণ দেখি যে আমরা বলতে পারতেছি কিনা। আচ্ছা, তো প্রথম যে শব্দটা আমি লিখছি আপেল, এটা কি ফেয়াল? না, কেন? জি না। কেন এটা কোনো ফেয়াল না? অতীত, বর্তমান, ভবিষ্যতে কাজ বোঝাচ্ছে না। হ্যাঁ, তার মানে আপেল এই শব্দটার সাথে কিন্তু সময়ের কোনো সম্পর্ক নাই, তার মানে এটা ফেয়াল না। আচ্ছা, লিখেছিল, জি হ্যাঁ, ফেল। এটা হ্যাঁ, কারণ অতীতকালে লিখার কাজ বোঝানো হচ্ছে, তাই এটা ফেয়ার। শিক্ষা, ফেল না। ফেয়ার এটাও না। হবে না। হ্যাঁ, কারণ এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। খেলে, এটা ফেল। এটা কেন এটা fail? হবে। এটার সাথে বর্তমানে সম সময়ের সাথে সম্পর্কিত হবে। বর্তমান সময়ের সাথে সম্পর্ক আছে, মানে এখন খেলার কাজটা হচ্ছে, তাই হচ্ছে এটা একটা ফেয়ার। তাড়াতাড়ি, ফেল না। ফেয়ার না। না, শিখবে, এটা হবে। ফেল। হ্যাঁ, কারণ ভবিষ্যতে এটা কাজ হবে হচ্ছে। ভবিষ্যৎ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেয়ার আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমি সবচেয়ে বড়টাতে যাই, এসএম এ। আচ্ছা, এসএম একটু বিস্তৃত একটা টপিক। তো এসএম বোঝার জন্য আমি একটু নিচে যাই, এখানে লিখে রেখেছি আমি, স্ক্রিনে দেখুন। ইসম হচ্ছে ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ বলতে পারেন, আমরা আমরা বাংলায় বিশেষণ বলি, অ্যাডভার্ব, এবং আরো কিছু। এই প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করবো একটা একটা করে। তো আগে আমরা জাস্ট এই কয়েকটা টপিক একটু মাথায় নিয়ে নিই, যে ইসম হচ্ছে এই কয়টা শব্দ, মানে এই কয়টা ক্যাটেগরিতে যে শব্দগুলা পড়বে সেই শব্দগুলা হচ্ছে আমাদের ইসম।
ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, বিশেষণ, অ্যাডভার্ব এবং আরো কিছু। ঠিক আছে? আচ্ছা, তো এইটা আপনাদেরকে যেভাবে আছে সেভাবেও মনে রাখতে পারেন আপনারা, অথবা আপনারা যেভাবে যদি নিজেদের মতো করে একটা সিরিয়াল করে নিতে চান যে এভাবে মনে রাখলে আমার জন্য সহজ হয়, সেটাও করতে পারেন। তো আমার মনে হয় এভাবেই সহজ, আমি এভাবেই লিখেছি যে ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং আরো কিছু। আচ্ছা, তো প্রথমত ব্যক্তি। ব্যক্তি কি? ব্যক্তি খুব সহজ, এটা আসলে ব্যাখ্যা করার তেমন কিছু নেই। ব্যক্তি যে কোনো মানুষ ব্যক্তি। আমি, আপনারা যারা আছেন, মারিয়াম, তারপরে নওশিন, যে কোনো নাম। ঠিক আছে? সবগুলাই যে কোনো, আপনার যদি আমি যদি কোনো প্রোনাউনের কথা বলি বা কোনো সর্বনাম বলি, সে, তিনি, তারা, তাদের। ঠিক আছে? যে কোনো শব্দ যেটা কোনো ব্যক্তিকে বোঝায় তারা হচ্ছে ইসম। আচ্ছা, জায়গা। জায়গাও সহজ, যে কোনো জায়গা, আপনার বাসা, বাড়ি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো জায়গার জন্য যেই শব্দ ব্যবহৃত হবে সেইটা হবে আমার ইসম। জিনিসও সোজা, আপনার ল্যাপটপ একটা জিনিস, তারপরে আপনার বোতল একটা জিনিস, কলম, বই, খাতা, এগুলাও জিনিস। তো জিনিস সহজ। আচ্ছা, এবার আসি আইডিয়াতে। আইডিয়াটা একটু ব্যাখ্যা করা দরকার। তো আইডিয়া মানে হচ্ছে সহজ বাংলায় ধারণা। আইডিয়া মানে হচ্ছে এমন কিছু, এমন শব্দগুলা যেগুলা আপনি, বা এমন কনসেপ্ট গুলা যেগুলা আপনি গুনতে পারেন না, চোখে দেখতে পারেন না, গন্ধ নিতে পারেন না, ওজন করতে পারেন না, এরকম জিনিসগুলা, এরকম শব্দগুলো হচ্ছে আইডিয়া। যেমন আমি যদি দু একটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন আমরা একটু আগে একটা শব্দ দেখলাম, শিক্ষা। ঠিক আছে? শিক্ষা শব্দটা আপনারা কি চোখে দেখেন শিক্ষা, বা ওজন পরিমাপ করতে পারেন, অথবা এটা কি ধরে দেখা যায়, বা এটা কি গন্ধ নেওয়া যায়? না। তারপরে আমি যদি বলি আপনার ইমান। ইমান, ইমান কিন্তু আমরা চোখে দেখি না, বা এটা ওজন করতে পারি না, বা এটা আমরা দোকানে গিয়ে বলতে পারি না যে আচ্ছা এটা কিনবো। তারপরে আমি যদি বলি ইসলাম, ঠিক আছে, এটাও কিন্তু আমরা চোখে দেখি না, ওজন করতে পারি না, ধরে দেখতে পারি না, কিন্তু আমরা কিন্তু বুঝি যে ইসলাম নামে একটা কনসেপ্ট আমাদের জীবনে আছে। ঠিক আছে? তারপরে আরো হতে পারে তাকওয়া। তাকওয়া, আল্লাহ সচেতনতা যেটাকে আমরা বলি, তাকওয়া, এটাও কিন্তু একটা আইডিয়া বা একটা ধারণা। ঠিক আছে? তারপরে হতে পারে আবেগ, হতে পারে, তারপরে আপনার দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে। এই জিনিসগুলা, এই ধরনের শব্দগুলা যেগুলা আপনি চোখে দেখেন না, গুনতে পারেন না, ওজন পরিমাপ করতে পারেন না, এই ধরনের শব্দগুলা হচ্ছে আমাদের আইডিয়া। আপনারা কয়েকটা আইডিয়ার কথা বলুন, আপনাদের কার মাথায় কি আসছে সেটাই বলুন। আমি যেগুলো বললাম সেগুলোর বাইরে কি কি আইডিয়া হতে পারে? ভালো, লাভ, ভালোবাসা। এক্স্যাক্টলি। তারপরে আর কারো মাথায় কিছু আসছে? মানে সিম সিম মায়া, মমতা, এটা প্রায় এক্স্যাক্টলি, বাংলা। মায়া, মমতা, ভেরি গুড, ইয়েস। আচ্ছা, তো আমার মনে হয় আইডিয়া আপনারা মোটামুটি হিংসা। বুঝতে। এক্স্যাক্টলি, হিংসা, জেলেসি, ইয়েস। আচ্ছা, তো ইমোশন। ইমোশন তো আমি বললাম, অবশ্য আবেগ, আবেগ কিছু ইমোশন, ওইটাই, ওটাও হচ্ছে আপনার আইডিয়া হচ্ছে। তো আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই ছিল ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া। আচ্ছা, এরপরে আমরা যাই অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আপনাদের যার যেভাবে মনে রাখতে সুবিধা সেভাবেই মনে রাখতে পারেন। তো বিশেষণ কি? বিশেষণ হচ্ছে এমন কোন শব্দ যেটা একটা ব্যক্তি বা বস্তুকে ব্যাখ্যা করে। এটার উদাহরণ দিলে সবচেয়ে সহজ হয়, সংজ্ঞাতে না গিয়ে। উদাহরণ হচ্ছে, আমি আমি যদি বলি লাল গাড়ি, বা আমি যদি বলি হচ্ছে বড় বাড়ি, বা আমি যদি বলি মোটা বই। ঠিক আছে? তারপরে আমি যদি বলি নীল আকাশ, তো এই যে নীল শব্দটা আকাশ শব্দটাকে ব্যাখ্যা করছে, তারপরে লাল শব্দটা গাড়ি শব্দটাকে ব্যাখ্যা করছে। ঠিক আছে? এই শব্দগুলা যেগুলা কোনো বস্তু বা ব্যক্তিকে ব্যাখ্যা করে সেগুলাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই শব্দগুলাও হচ্ছে আমাদের ইসম। আচ্ছা, তারপরে বিশেষণ সহজ, এবার আসি অ্যাডভার্বে। অ্যাডভার্ব একটু, যদি আমি একটু কঠিন বাংলায় বলি তাহলে অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দগুলা। বাই দ্য ওয়ে, অ্যাডভার্ব হচ্ছে আমি ইংরেজিতেই রাখছি এটা, কারণ হচ্ছে এটা আমার মনে হয় আমাদের জন্য ইংরেজিতেই বোঝা সহজ, তাই এটাকে আমি আর বাংলাতে নেই নেই। তো অ্যাডভার্ব হচ্ছে
যদি আমি একটু কঠিন বাংলায় বলি, অ্যাডভার্ব হচ্ছে সেই শব্দগুলা যেগুলা কোনো একটা কাজকে ব্যাখ্যা করে। ঠিক আছে, কোনো একটা কাজকে ব্যাখ্যা করে। যদি আমি বলি যে তাড়াতাড়ি খেলা, সে তাড়াতাড়ি খেলছিল বা তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিল। ঠিক আছে, তো এই যে তাড়াতাড়ি শব্দটা, এইটা আপনার হেঁটে যাওয়ার যে কাজটা, সেই কাজটাকে ব্যাখ্যা করছে। তাই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো আরো সোজা করে এখন আমি বলি, যেটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে এলওয়াই যুক্ত যে শব্দগুলা, শেষে এলওয়াই আছে, এই শব্দগুলা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমি লিখেছি এবং আরো কিছু। তো আরো কিছুটা কি সেটা আমরা এখনই জানবো না, সেটা আমরা ভবিষ্যতে আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তো ইসম হচ্ছে ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, বিশেষণ, অ্যাডভার্ব। এর বাইরেও আরো কিছু শব্দ আছে যেগুলাকে আমরা ইসম বলবো, কিন্তু ওগুলো আমরা এখনই দেখবো না, ওগুলো আমরা ভবিষ্যতে আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে ইসম, ফেয়েল আর হচ্ছে হার্ফ। এখন আপনারা এখানে বলুন যে নিচের কোনটা কোন ধরনের ইসম। যা লিখেছি আমি এখানে, যে কটা শব্দ লিখেছি সবগুলাই কিন্তু ইসম। এখন আপনি বলবেন যে কোনটা কোন ধরনের ইসম। ঠিক আছে, অর্থাৎ কোনটা ব্যক্তি, কোনটা জায়গা, কোনটা আপনার আইডিয়া, অথবা কোনটা বিশেষণ, কোনটা অ্যাডভার্ব, এই ধরনের। ঠিক আছে, তো প্রথম শব্দে যদি আসি, আনন্দিত, এই শব্দটা কোন ধরনের ইসম? এটা একটা ইসম, কিন্তু কোন আইডিয়া, ধরনের ইসম? অ্যাডজেক্টিভ না। আচ্ছা, দুইজন দুইটা বলতেছেন, তারপরে আর কেউ? অ্যাডজেক্টিভই তো মনে হয়। হ্যাঁ, আনন্দিত আমি কি এভাবে বলতে পারি না, আনন্দিত মানুষ বা আনন্দিত ছেলে বা আনন্দিত মেয়ে, তাই না? হুম, তার মানে একটা মানুষকে কি আনন্দিত শব্দটা ব্যাখ্যা করছে না, একজন ব্যক্তিকে? ডিসক্রাইব তাহলে এটা করতেছি। কি? তাহলে এটা বিশেষণ, তাই না? হ্যাঁ। ঠিক আছে, হুম, বোঝা গেছে? হুম, আচ্ছা। জি। আচ্ছা, তারপরে আমি যদি বলি বাদামি, এটা কি? এটা কোন ধরনের এসএম? এটা এক্সেক্টিভ, এটাও বিশেষণই হবে। হ্যাঁ, বিশেষণ। হুম, বিশেষণ। হ্যাঁ, কারণ আমি বলতে পারি বাদামি বই বা বাদামি বাড়ি। আচ্ছা, শীতলতা, আইডিয়া। আইডিয়া, এক্স্যাক্টলি। আইডিয়া। শীতলতা হচ্ছে আইডিয়া। কেন আইডিয়া? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন এটা কেন আইডিয়া? ফিল করা যায় এটাকে, চোখে দেখা যাচ্ছে না। অ্যাবস্ট্রাক্ট আর কি। চোখে দেখা যায় না, গোনা যায় না, ওজন করা যায় না, তাই না? আচ্ছা, গরম, এটাও আইডিয়া মনে আইডিয়া, হচ্ছে। আইডিয়া, গরম আপনার আইডিয়া হতে পারে একটা সেন্সে, মানে একভাবে চিন্তা করলে আইডিয়া হতে পারে, কিন্তু আমি যদি বলি ধরুন গরম এক্সেক্টিভ। খাবার, বা আমি যদি বলি গরম প্লেট, তাহলে তাহলে কিন্তু এটা একটা বিশেষণ হিসেবে চিন্তা করা যায়। আবার আমি যদি জি। বলি আজকে অনেক গরম, এইভাবেও ব্যবহার করা যায়। আচ্ছা, তো গরম শব্দটা আমাদের আইডিয়াও হতে পারে, আবার আপনার আমরা দেখতে পাচ্ছি যে এটা বিশেষণও হতে পারে। আচ্ছা, এটাতে আমরা একটু পরে আসছি। লাস্টেরটা তাপ, এটা আইডিয়া, তাপ, আইডিয়া মনে হচ্ছে। আইডিয়া। হ্যাঁ, তাপ যদিও আমরা পরিমাপ করতে পারি, কিন্তু তাপ কিন্তু আমরা চোখে দেখি না, তারপরে ওজন করতে পারি না। তো এই তাপ শব্দটাও কিন্তু আমাদের আইডিয়ার ক্যাটাগরিতেই পড়বে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাংলা ভাষায় আর হচ্ছে ইংরেজি ভাষায় কিছু শব্দ আপনার এমন থাকবে যেইটা আপনার দেখে মনে হবে যে ইসমও ফেয়ালো। ঠিক আছে, এই কথার মানে কি? দেখুন, আমি দুইটা লাইন লিখছি এখানে, দেখেন যে সে ঘুরতে যাওয়া পছন্দ করে, আর দ্বিতীয় লাইনটা হচ্ছে সে ঘুরতে যাবে। আচ্ছা, তো দুইটা বাক্যেই দেখেন যে ঘুরতে শব্দটা আছে। ঠিক আছে, ঘুরতে শব্দটা কিন্তু দুইটা বাক্যেই আছে। এখন প্রথম বাক্যে যদি আমি দেখি সে ঘুরতে যাওয়া পছন্দ করে, প্রথম বাক্যে কিন্তু ঘুরতে যাওয়াটা কি ইসম নাকি ফাইল? বলুন। ইসম, ইসম। 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 কোন ধরনের ইসম এটা কি বলতে পারবেন?
অ্যাডজেক্টিভ। আইডিয়া আইডিয়া আইডিয়া। আইডিয়া। Ad যে যে আপু অ্যাডজেক্টিভ বলেছেন, কেন বলেছেন? ঘুরতে যাওয়া পছন্দ করে। তা হ্যাঁ, পছন্দটা হচ্ছে আইডিয়া, আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। জি ঘুরতে যাওয়া পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের আইডিয়া, ধারণা। এটা কিন্তু একটা কনসেপ্ট। ঘুরতে যাওয়াটা কিন্তু, ঘুরতে যাওয়া আপনারা দুইটা শব্দ দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু একটা জিনিস। ঘুরতে যাওয়াটা কিন্তু আপনারা গুনতে পারেন না, চোখে দেখতে পারেন না, বা কিনতে পারেন না দোকানে গিয়ে, ঠিক আছে তো, বা ওজন করে দেখতে পারেন না। তার মানে ঘুরতে যাওয়া এই ব্যাপারটা কিন্তু একটা আইডিয়া। আচ্ছা, এরপরে আমি যদি আপু, পরেরটাতে আসি, পছন্দটাও তো তাহলে একটা আইডিয়ার ভিতর পড়ে। পছন্দ শব্দটা কিন্তু এটাও আপনি তো চোখে আলাদা দেখা চিন্তা, যায় না, কিন্তু আমরা পছন্দ করি। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক, কিন্তু পছন্দ শব্দটা কিন্তু আপনি আলাদা চিন্তা করতে পারবেন না। আপনি কিন্তু যে বাক্যে আছে সেই বাক্য থেকে চিন্তা করতে হবে। পছন্দ করা, এটা কিন্তু একটা ফেয়াল, এটা কিন্তু একটা কাজ। পছন্দ করাটা তো একটা কাজ নাকি? জি আমার জি কথা বোঝা গেছে? তার মানে পছন্দ জি শব্দটা আপু। যদি আপনি আলাদা লিখেন তাহলে হয়তো এটা আইডিয়া, ঠিক আছে, কিন্তু আমরা তো এই বাক্যের রেসপেক্টে দেখতেছি। তার মানে পছন্দ করেটা কিন্তু একটা ফেয়াল। আচ্ছা, কারণ এটার এ- সাথে সময়ের সংযোগ আছে। সময়ের সম্পর্ক, হ্যাঁ, এক্সাক্ট এক্সাক্ট। পছন্দ আচ্ছা, করে। জি। জি। আচ্ছা, তো এবার যদি আমি দ্বিতীয় বাক্যে আসি, এখানেও ঘুরতে শব্দটা আছে, কিন্তু এই বাক্যে ঘুরতে যাবে এটা কি বলুন তো? এটা এটা ফেল। ফেল। এটা ফেয়াল। কেন ফেয়াল? ভবিষ্যতে কাজ বোঝাচ্ছে। ভবিষ্যৎ বোঝাচ্ছে, মানে সময়ের সাথে একটা সম্পর্ক আছে। তার মানে প্রথম বাক্যে কিন্তু ঘুরতে শব্দটা একটা ইসম। যদিও টেকনিক্যালি বলতে গেলে ঘুরতে যাওয়া পুরাটা একটাই জিনিস, তারপর আমি ধরলাম যে যেহেতু ঘুরতে এবং ঘুরতে একই রকম দেখতে, শব্দ দুইটা দুইটা বাক্যই আছে, প্রথম বাক্যে কিন্তু এটা একটা ইসম, আর দ্বিতীয় বাক্যে কিন্তু এটা একটা ফেয়ার। তো বাংলা ভাষাতে এবং ইংরেজি ভাষাতে এই ধরনের ওভারল্যাপ দেখা যায়, যে একই শব্দ একই সাথে ইসম এবং ফেয়াল দুইটার মতোই কাজ করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, সব সময় না। কিন্তু আমাদের জন্য স্বস্তির খবর হচ্ছে যে আরবি ভাষাতে কখনোই ইসম এবং ফেয়ালের মধ্যে কোনো ওভারল্যাপ নাই। আরবি ভাষাতে এটা আপনারা কখনোই এই দ্বিধায় পড়বেন না যে এটা কি ইসম এবং ফেয়াল দুইটাই কিনা, অথবা এখন কোনটা, এরকম। আরবি ভাষাতে ইসম আর ফেয়াল আপনারা দেখেই আলাদা করতে পারবেন যে আচ্ছা এটা ইসম আর এটা ফেয়াল। কখনোই কোনো ওভারল্যাপ হবে না। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, দুইটা বাক্যে তো শব্দ দুইটা একই রকম দেখতে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ইসম কোনটা ফেয়াল? তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি এই আলোচনাটা করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু, এতক্ষণ যা বললাম এটা একটু রিভিউ করি। আচ্ছা, হার্ফ কি আমাকে বলেন, হার্ফের সংজ্ঞা কি? হার্ফ বলতে আপনি কি বুঝেন? যে শব্দের একা একা কোনো অর্থ হয় না, সেটাই হ্যাঁ, হার্ফ। মানে যে শব্দের আগে পরে আমরা যদি কিছু একটা যোগ না করি, কোনো অর্থ সে দিতে পারে না। আচ্ছা, তারপরে আমি যদি বলি ফেয়াইল কি, আপনাকে যদি জিজ্ঞেস করি ফেয়াইল কি, তাহলে কি বলবেন যদি ব্যাখ্যা করতে বলি? সময়ের সাথে সম্পর্কযুক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝায়। ভবিষ্যতে কাজ স- বোঝায়। কাজ বোঝায়, হ্যাঁ, সময়ের সাথে সম্পর্ক থাকবে এবং কোন একটা কাজ বোঝাবে। আচ্ছা, তারপরে ইসম, ইসম কিন্তু অনেক কিছুই। হ্যাঁ, সে অনেক আহ, কিছুটা কি কি ছিল আমাদের? ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, বিশেষণ, অ্যাডভার্ব এবং আরো কিছু। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ভবিষ্যতে যে ইসেম কি, তখন আপনাদের বলতে হবে যে ইসেম হচ্ছে ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, বিশেষণ, অ্যাডভার্ব এবং আরো কিছু। ঠিক আছে, আপনাদের উত্তর হবে এটা। ঠিক আছে, তো এইটা আপনাদের বলতে পারেন যে একটু মনে রাখতে হবে যে ইসেম হচ্ছে এই জিনিসগুলা, অর্থাৎ এই জিনিসগুলার জন্য ব্যবহৃত যে শব্দগুলা, এই ক্যাটাগরির মধ্যে যে শব্দগুলা পড়ে সেগুলা হচ্ছে সবগুলা ইসম। আচ্ছা, এখন তাহলে আমরা একটু দুইটা বাক্যতে আসি বাংলাতে, যে আমরা চিনতে পারছি না। আচ্ছা, আপনারা বলবেন, আমি এটা হাইলাইট করব। এখানে দেখে বুঝতে পারছেন যে এই যে ইসএম এর জন্য আমি একটা হাইলাইট করার জন্য একটা কালার রেখেছি, ফেয়াইলের জন্য একটা, হার্ফের জন্য একটা। আচ্ছা, একটা একটা শব্দ করে আমরা যাই। আমি শব্দটা এটা কি?
আপনারা বললেন, আমি হাইলাইট করবো। ইসম নাকি ফেয়াল নাকি ইসম। হারফ? ইসম। ইসম হবে, কেন ইসম? কেন ইসম? যেহেতু নাম বোঝাচ্ছে ব্যক্তি। এক্স্যাক্টলি। আচ্ছা, স্কুল? এটাও ইসম ইসম। হবে। এটাও ইসম। কেন ইসম? জায়গা। জায়গা, এক্স্যাক্টলি। থেকে? এটা হার্ফ। হার্ফ। কেন হারফ? এটা এটা নিজে একা নিজে একা কোনো কোনো মিনিং দেয় না। হ্যাঁ, যদি আপনি আগে আমি স্কুল পরে আসছিলাম এগুলো যদি আপনি না বসান, তাহলে এটার কোনো অর্থ নাই। এজন্য এটা হচ্ছে হার্ফ। আচ্ছা, আসছিলাম? ছিলাম, এটা হচ্ছে ফেল। ফেয়াল। কেন ফেয়াল? তোমার সাথে সম্পর্কযুক্ত আর অতীতে কাজ বোঝাচ্ছে। অতীতে কাজ বোঝাচ্ছে, এক্স্যাক্টলি। আচ্ছা, নওশিন? ইসম। ইসম। তারপর আমি যদি বলি মামা, এটা ইসম। ইসম। আমি যদি বলি এটা হার্ফ। হার্ফ। এটা এটা কি আপনারা ক্লিয়ার যে মামা আলাদা শব্দ আর টা কিন্তু মামা শব্দটার সাথে যোগ করা হয়েছে? এটা কি আপনারা পরিষ্কার? মামা শব্দটা কিন্তু স্বতন্ত্র একটা শব্দ, তার সাথে বা এর কিন্তু যোগ করে একটা নতুন শব্দ তৈরি করা হয়নি, মূলত হচ্ছে পরের শব্দের সাথে যোগ করে কথাটা বলার জন্য হচ্ছে রটা যোগ করা হয়েছে। তো আপনি যদি আগে মামা শব্দটা না বসান বা পরে বাড়ি যাবে এই ধরনের কিছু না বসান, শুধু যদি বলি আমরা, আমরা কিন্তু এটা থেকে কোনো অর্থ পাবো না। এই জন্য টা কিন্তু এখানে একটা হার। এটা কি আপনারা সবাই পরিষ্কার? জি। আচ্ছা, বাড়ি? ইসম। বাড়ি ইসম, কারণ বাড়ি হচ্ছে একটা জায়গা। আর যাবে? আর যাবে হচ্ছে ফইল। কারণ ফইল। এটা ভবিষ্যৎ একটা কাজ ও বোঝাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ইসম, ফেয়েল, হার্ফ। আরবিতে এই তিনটাই শব্দ। সরি আপু, আম, যাবে হচ্ছে হার্ফ নট ফিউ। সরি, ফেয়েল, ফেয়েল। সরি, ইয়া, আমি আসলে ভুল ভুল হাইলাইট করে ফেলছি। যাবে হচ্ছে আপনার ফেয়েল। হ্যাঁ, আচ্ছা, যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে দেখলাম ইসম, ফেয়েল, হার্ফ। তো ইসম হচ্ছে ব্যক্তি, আমি একটু উপরে যাই। ব্যক্তি, জায়গা, জিনিস, আইডিয়া, বিশেষণ, অ্যাডভার্ব এবং আরো কিছু, এইগুলা হচ্ছে আমাদের ইসম, সোজা কথা। ফেয়াইল হচ্ছে এমন কোন শব্দ যেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কাজ বোঝায়, অর্থাৎ এমন কোন শব্দ যেটা কাজ বোঝায় এবং যার সাথে একটা সময়ের একটা সম্পর্ক থাকে। আর হার্ফ হচ্ছে এমন কোন শব্দ যেটার আগে পরে যদি আপনি কিছু একটা না বসান, তাহলে আপনি ওটার থেকে কোনো অর্থ বের করে আনতে পারবেন না। ঠিক আছে? তো এখন এটাই মোটামুটি আজকের ক্লাস। তো আপনাদের আজকে যা বললাম আমি তা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জাস্ট একটা কোশ্চেন আপু, আপনি যেটা বললেন যে আম, ওই যে ভার্ব আর সরি ইসম আর ফেল মানে মাঝে মাঝে একই রকম হতে পারে, যেটা কনফিউশন, যেটা আপনি বললেন যে হুম। না আরবিতে এটা নাই, আমরা ক্লিয়ারলি বুঝতে হুম। পারবো, এরকম কি কোনো এক্সাম্পল আছে যে যেটা আমরা মানে, বা আপনি এক্সাম্পল? তো বললেন। এক্সাম্পল তো এই যে এখানে আমি দুইটা বাক্য লিখেছিলাম যে এটাই বাংলাতে এক্সাম্পল। ঠিক আছে? হ্যাঁ, তো আমি যদি ইংলিশে বলি আপনাদের জন্য, যদি ইংরেজিতে আমি বলি, তো আমি যদি ইংরেজিতে লিখি, লাইক গো আউট অথবা আই শি লাইকস টু গো লাইকস শি ইজ কুক, ইয়া। ঠিক আছে? তো কুকিং হ্যাঁ, শব্দটা কুকিং। কিন্তু দুই জায়গাতেই আছে। হ্যাঁ, এখন আপনি বলেন যে প্রথম এই বাক্যটা এখানে কুকিং শব্দটা কি? উপরেরটা ইসম আর নিচেরটা হচ্ছে ভার্ব, ফাইল। ভার্ব। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে দুই জায়গায় তো হচ্ছে কুকিং শব্দটা তো দেখতে একই রকম, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে উপরেরটা এসএম নিচেরটা ফেয়ার? আপনার উত্তর ঠিক আছে, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? কারণ এটা হচ্ছে একটা মানে
ইয়েকে পছন্দ করা বলতেছে, একটা কোনো মানে দেখো, ইয়ে। আমি যদি একটু হ্যাঁ, সহজ করে দিই, দেখুন, উপরের কুকিংটা যদি আমি রিপ্লেস করি, ডাজ ইট মেক সেন্স? হ্যাঁ, এটা কিন্তু স্টিল মেক সেন্স করতেছে, তাই না? ইয়েস। শি লাইকস আইসক্রিম, আমি যদি কুকিং শব্দটা আইসক্রিম শব্দটা দিয়ে রিপ্লেস করে দেই, তাহলেও কিন্তু এই বাক্যটা মেক সেন্স করতেছে। এবং আইসক্রিম কি একটা ইসেম না? এটা তো একটা জিনিস। আমার কথা বুঝতে পারছেন? জি জি আপু। হ্যাঁ। তো তার মানে উপরের শব্দে আপনি যদি ইংরেজির কথা বলেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যদি ওই শব্দটাকে, যে শব্দটার ব্যাপারে আপনি কনফিউজড, দ্বিধায় পড়ে যাচ্ছেন, সেই শব্দটাকে যদি আপনি একটা পরিষ্কার কোনো একটা ইসেমের সাথে রিপ্লেস করে দিতে পারেন, এবং তখনও যদি বাক্যটা অর্থপূর্ণ থাকে, মেক মেক সেন্স। সেন্স করে, তাহলেই সেটা ইসেম। আর পরেরটা কেন ফেল? শি ইজ কুকিং। এটা হচ্ছে একটা মানে সময়ের সাথে আর কি হ্যাঁ, রিলেটেড, আর কি একটা বর্তমান কাজ আর কি সময়ে একটা বোঝাচ্ছে। কাজ, রান্না করার কাজ বোঝানো হচ্ছে বর্তমান সময়, এজন্য এটা একটা ফেল। তো দেখুন, ইংরেজিতে কিন্তু কুকিং এবং কুকিং দেখতে একেবারে একই। দেখে মনে হতে পারে যে আমি কিভাবে বুঝবো কোনো একটা সময়। এটাই আমি বলছি, এটা আমাদের কনসার্ন এজন্যই না, এটা আমাদের চিন্তার বিষয় একেবারেই এজন্যই না, কারণ আরবিতে কখনোই একটা ইসেম আর ফেয়েলের মধ্যে আপনি কনফিউশনে পড়বেন না। আরবিতে এই দুইটা একেবারে সেপারেট ভাবে চিনা সম্ভব, খুব ইজিলি, কোনো ওভারল্যাপ নাই। তার মানে আমাদের তো মূল উদ্দেশ্য আরবিটাই শেখা, আরবি পর্যন্তই পৌঁছানো। তার মানে আমাদের কিন্তু আসলে কোনো সমস্যা নাই, মূল জায়গায় আমাদের কোনো সমস্যা নাই, মূল জায়গায় আমাদের কোনো ওভারল্যাপ নাই। আরবি ভাষাতে আপনি ইসমকে ইসম হিসেবে চিনতে পারবেন, যেটা আমরা ভবিষ্যতে দেখবো। ফেয়াইলকে ফেয়াইল হিসেবে স্পষ্টভাবে চিনতে পারবেন, কোনো ওভারল্যাপ নাই। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তো দেখুন, আমরা এখানে, আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে আমরা অনেক টার্ম কিন্তু বাংলায় বলতেছি, আবার অনেক টার্ম কিন্তু আমরা ইংলিশে, ইংলিশে না, আরবিতে হচ্ছে ব্যবহার করছি। যেমন ইসম, ফেয়াইল, হার্ফ, এগুলা কিন্তু আরবিতে। ঠিক আছে। আবার কিছু জিনিস আমরা হচ্ছে বাংলায় ব্যবহার করলাম, যেমন এই যে ব্যক্তি, জায়গা, এগুলা কিন্তু বাংলা শব্দ। তো যেই নামগুলা আরবিতে, যেই টার্ম গুলা বা যেই টার্মিনোলজি গুলা সহজ, সেগুলা আমরা আরবিতেই রাখবো। যেহেতু আমরা আরবি ভাষা শিখছি, কিছুটা তো আরবিতে থাকবেই অবশ্যই। আর যেগুলা একটু, যদি এমন হয় যে আরবিতে আপনাদেরকে টার্ম গুলা দিলে ওটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা টার্ম গুলা দিব না। কারণ আসলে দিন শেষে আমাদের কিন্তু টার্ম দিয়ে কাজ না, আমাদের কাজ কিন্তু বুঝা। কারণ নামগুলা হয়তো আরবিতে অনেক কঠিন, কিন্তু এর পিছনে যে কনসেপ্টটা, সেটা কিন্তু অনেক সহজ। তো শুধু শুধু নাম দেখে কিন্তু মনে হতে পারে যে আচ্ছা এটা অনেক কঠিন, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটার পেছনে যে কনসেপ্টটা, সেটা বোঝা খুবই সহজ। তো আমাদের মূল টার্গেট কিন্তু ওটাই, যে আমরা কনসেপ্ট গুলা বুঝবো। আর একটা কথা হচ্ছে, আমি একটা অ্যানালজি দেই, আমি একটা কথা বলি যে এখানে দুইটা ভাষা নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ। একটা হচ্ছে আরবি, আর একটা হচ্ছে বাংলা। আরবি ভাষাটা আমরা জানি না, যদি আমি যদি ধরে নিই যে আপনারা এর আগে আরবি একেবারেই শেখেননি, ভাষাটা শেখেননি, বুঝা শেখেননি, তো এই ভাষাটা হচ্ছে আমাদের অজানা, আর বাংলা ভাষাটা হচ্ছে আমাদের জানা। তো আমরা এখানে কি করছি? আমরা এখানে একটা জানা ভাষা দিয়ে অজানা ভাষাটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, পৌঁছানোর চেষ্টা করছি। বলতে পারেন যে বাংলা ভাষাটা একটা ব্রিজের মতো। ব্রিজটা এখন আমাদের লাগবে, সেতুটা এখন আমাদের লাগবে, কিন্তু একটা টাইম পরে ইনশাল্লাহ, যখন আমরা আরো শিখতে শিখতে আরো সামনে যাব ইনশাল্লাহ, তখন কিন্তু এই সেতুটার আপনার আর প্রয়োজন হবে না। এবং ওইটাকেই কিন্তু একটা ভাষা শেখা বলে। দিন শেষে আপনার যদি, ধরুন যে আরবি থেকে বাংলায় আসা লাগে সারা জীবনে, তাহলে কিন্তু আপনি, আমি কিন্তু বলতে পারি না যে আপনি আরবি ভাষা শিখেছেন। ঠিক আছে। আপাতত লাগবে, এই ব্রিজটা আমাদের আপাতত লাগবে, কিন্তু একটা টাইম পরে আপনি সরাসরি আরবি দেখেই বুঝতে পারবেন যে আরবিতে কি বলা হচ্ছে। ওইটাকেই কিন্তু আরবি ভাষা শেখা বলে। ঠিক আছে। যেমন আমরা বাংলা, আমরা কিন্তু বাংলা কোনো অনুবাদ দিয়ে বাংলা বুঝি না, আমরা বাংলা প্রাকৃতিক ভাবেই বাংলা বুঝি। তো আরবিটাও আমরা ইনশাল্লাহ একটা সময় সেই গন্তব্যে ইনশাল্লাহ এক সময় পৌঁছাবো।
তো বাংলাটা হচ্ছে আমাদের জন্য ব্রিজ। তো এই যে বাংলায় ছোটখাটো কিছু কনফিউশন এই যেগুলা থাকবে, এগুলা কিন্তু আমাদের অত বড় কনসার্ন না, কারণ আরবিতে এই সমস্যাটা কিন্তু আমাদের নাই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আজকের ক্লাস। আপনাদের যদি আর কোনো কমেন্টস বা কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, তাহলে আমরা ক্লাস শেষ করে দিতে পারি। আমাদের হাতে 3 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, তো আমার মনে হয় আপনাদের আজকে আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, জি আপু। স্যার, মানে আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আমরা যে টপিকগুলো পড়লাম, ইসম, ফেল অ্যান্ড হার্ফ, সো সেটা ওয়ার্কবুকে কিছু এক্সারসাইজ আছে বা ওইটা নিয়ে কিছু ডিসকাশন আছে ওয়ার্কবুকে। সো আপনারা যদি কালকের ক্লাসের আগে ওয়ার্কবুকের ওই সেকশনগুলো একটু দেখে নেন, তাহলে হচ্ছে কালকে মানে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে এখানে আবার কোশ্চেন করতে পারবেন। সো সেটা অ্যাজ এ হোমওয়ার্ক, জাস্ট ইমেল আইডি দেওয়া হয়েছে, বা মানে জাস্ট জিনিসটা দেখে আসলে তাহলে কালকে হচ্ছে জিনিসটা মানে আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা সেটা নিয়ে কথা বলতে পারবেন। এটাই আমার ইয়ে ছিল। আচ্ছা, হ্যাঁ, সাইদা আপু যেটা বললেন, আমাদের ওয়ার্কবুকে ইসম ফেইল হার্ফ সম্পর্কিত কিছু ম্যাটেরিয়াল আছে, কিছু এক্সারসাইজের মতো আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের কনসেপ্টটা আরো পরিষ্কার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের হাতে মনে হয় আর সময় নাই, 1 মিনিটের মতো আছে। আমি তাহলে মিটিং শেষ করে দিচ্ছি। কালকে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।